তোমাদের সাহিত্যের ইতিহাসের নাচ, ছবি এবং সিনেমা তিনটে বিষয় পড়ানো হয়েছিল। বাকি ছিল খেলা এবং বিজ্ঞান, এই দুটো অংশ। এই তিনটে বিষয় খুব যত্ন করে পড়লেই পরীক্ষায় অধিকাংশ উত্তর করা যায়। আমি শুধু দুটো বিষয় বাকি থাকছে বলে খুব ছোট্ট একটা ধারা বিবরণের মতো করে তোমাদের ব্যাপারগুলো বোঝাতে বোঝাতে যাব। প্রথমে যেটা পড়বো আজকে আমরা, সেটা হলো বাঙালির বিজ্ঞান চর্চা। এই বিজ্ঞান বা সায়েন্সের বিষয়টা শুনলেই অনেকে মনে করেন এটা শুধুমাত্র বিদেশের একটা খুব বড় বিরাট একটা অবদান, এমন কিন্তু নয়। প্রথম দিন থেকে 19 শতকের গোড়দোড়ায় বা তার পরবর্তী সময় থেকে কিন্তু বিজ্ঞানে বাঙালিদের একটা চরম অগ্রগতি দেখা গিয়েছিল। এই পরিণতির দিকে যারা এই কাজটাকে আরও ত্বরান্বিত করেছিল, যে সমস্ত প্রতিষ্ঠান বা বিদ্যালয় বা কলেজ, তাদের মধ্যে কিন্তু হিন্দু কলেজ অন্যতম। স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু হতে তখনও বহুদিন বাকি, কিন্তু সেই 19 শতকের প্রথম থেকেই বাঙালির মনে জেগে উঠেছিল ইংরেজি ভাষা এবং তাদের জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করার স্বপ্ন। এই যে মুহূর্তে বাঙালিরা ইংরেজি ভাষা জানতে শুরু করলো এবং শুধুমাত্র দেশ নয়, নিজের অঞ্চলটুকু নয়, বাইরের অনেক নতুন নতুন জিনিস খুলে গেল তাদের চোখের সামনে, এবং এর একটা সহজ পথ হিসেবে এলো ইংরেজি ভাষা। তাদের মনে অনেক জানতে চাওয়ার ইচ্ছে, কেন এটা হয়, এই বোধ জেগে উঠল। রামমোহন রায় প্রায় প্রথম আধুনিক মানুষ হিসেবে তাকে ডাকতে পারি আমরা। যে সোসাইটি প্রথম গড়ে উঠেছিল বাঙালিদের, তার নাম আত্মীয় সভা। সেখানে দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পরিবারের যে মানুষ, রামমোহন রায়, এটা সকলে মিলে তারা প্রস্তাব গড়ে তোলে, তারা একটা সংস্থান গড়ে তোলে, তারা একটা কলেজ গড়ে তোলে। সেটা হলো গিয়ে হিন্দু কলেজ। এখানে দেশীয় ভাষার অনেক বইপত্র তো পড়ানো হতোই, তাদের ধর্ম, তাদের পুরাণ, তাদের যে সমস্ত সাহিত্য রয়েছে সেগুলো যেমন পড়ানো হতো, পাশাপাশি ভূগোল, নৃবিজ্ঞান, মহাকাশ, বিজ্ঞানের বিভিন্ন জিনিস, জায়গা, মানুষের শরীরতত্ত্ব, এই যে আরও অন্য অন্য জিনিসপত্র শেখা শুরু হলো, তার প্রধান সহায় এবং সহায়ক হয়েছিল কিন্তু ইংরেজি ভাষা। এই চিকিৎসা বিজ্ঞানী বাঙালির কী কী অবদান আমরা পাবো সেসব জানবো। সেগুলো হলো, প্রথমেই যার কথা আমরা এই নিশ্চয়ই এর কথা তোমরা শুনেছ, এর নাম হলো নীলরতন সরকার। 1861, রবীন্দ্রনাথ যে বছর জন্মাচ্ছেন সেই বছরের জন্ম। 1943 তিনি মারা যান। জয়নগর থেকে ম্যাট্রিক পাস করেন এবং ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে তিনি প্রাথমিক পরীক্ষায় ডাক্তারি পাশ করেছিলেন। আমাদের প্রথমে যখন এই পরপর মানুষদের কথা আসবে, দেখতে হবে তাদের পড়াশুনোটা কোথায় কোথায় ছিল বা কি ছিল না সেগুলো। 1893 কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফেলো হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন, উপাচার্যও ছিলেন কিছুদিন। এর প্রধান কাজ হলো তিনি স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগের সভাপতিও ছিলেন বহুদিন। তিনি কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন। আমরা যে মেডিকেল কলেজ দেখি যেখানে চিকিৎসা এইভাবে চলে, তার প্রধান স্থপতি বলা চলে নীলরতন সরকারকে। তিনি রাধাগোবিন্দ করের অন্যতম সহায়ক হিসেবে কাজ করতেন। তিনি পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত চিকিৎসকদের গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তার অনুপ্রেরণা ছিল উল্লেখযোগ্য। একটা পর্যায়ে অবধি যখন বাচ্চার প্রসব হচ্ছে বাড়িতে, তখন ধাই মা এসে বা ধাত্রী যারা আছেন তারা এসে প্রসব করাচ্ছেন, বা কেটে গেল বা অস্ত্রোপচার হবে বা কোনো দুরারোগ্য ব্যাধি, সে সময় সবসময় খুব টোটকা, খুব দেশীয় কোনো পদ্ধতি এগুলো ব্যবহার করা হতো। পাশ্চাত্য শিক্ষা এসে একটা নতুন দিগন্ত বা দুয়ার যেন খুলে দিল, যে কীভাবে নতুন নতুন ওষুধ, কীভাবে নতুন নতুন একটা ঠিকঠাক ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে নিরাময় বা শুশ্রূষা করা যায়। তার মধ্যে নীলরতন সরকার অন্যতম, যিনি মেডিকেল কলেজ তৈরি করেছিলেন। তিনি শিল্পোদ্যোগী হিসেবেও তো একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, এইটা একটু কম তার আলোচনা করা হয়। তিনি সাবান, ট্যানারি, সার, এগুলো ডাক্তারি শুধু নয়, এই বিষয়গুলোকে নতুন নতুনভাবে তিনি নিয়ে এসেছিলেন। চা কোম্পানি খুব খুব জরুরি জিনিস। বসুবিজ্ঞান মন্দির, বিশ্বভারতী জাদুঘরের ট্রাস্টি ছিলেন তিনি, কেমন। আর তার বন্ধু ছিল প্রফুল্লচন্দ্র রায়। তারই প্রচেষ্টা বেঙ্গল টেকনিক্যাল স্কুল, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা মেডিকেল ক্লাবে তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তার উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন, এটা লাগাবে, হ্যাঁ, তিনি এত সরকার বললেই যেন এটা মনে পড়ে। তাহলে তার চিকিৎসা এবং পাশাপাশি তার যে শিল্পের বা শিল্পোদ্যোগী হিসেবেও তার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সার, সাবান, চা, অন্যান্য কাজে তার একটা মোটামুটি ভূমিকা আমরা এখানে পেলাম। আর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে রবীন্দ্রনাথের সঙ্গে নীলরতন সরকারের একটা সম্পর্ক ছিল।
তারপর কি রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল পড়াশোনার জন্য। প্রথম প্লেগ রোগ দেখা গেলে গ্রামের মানুষদের জন্য 1897 যখন প্লেগ দেখা গেল কলকাতায় প্রথমবার, সে প্লেগ নিরাময়ের জন্য গ্রামের মানুষদের জন্য উনি অনেকটা সময় অনেকটা শ্রম ব্যয় করেছিলেন। প্রফুল্লচন্দ্র রায়কে তার জাতীয় প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যালের প্রস্তুত ওষুধ বাজারে চালু করার ব্যাপারে এটা খুব ভালোভাবে সাহায্য করেছিলেন। তিনি যখন বেঁচেছিলেন তাকে কিংবদন্তি বলা হতো রাধা গোবিন্দ করকে, মানে একটা প্রায় সাধারণ মানুষের থেকে একটা খুব উচ্চ আসনে প্রতিষ্ঠিত একজন মানুষ। ইনি দাঁড়ে দাঁড়িয়ে প্রায় তাকে ভিক্ষা করতে হয়েছিল একটা এই প্রতিষ্ঠান তৈরি করার জন্য, দুস্থ সাধারণ মানুষের কাজ করার জন্য। তাহলে দেখো, যাদের কথা আমরা পড়লাম দুজনের কথা, তারা প্রত্যেকেই নিজের কাজকর্ম করা ছাড়াও, চিকিৎসা করা ছাড়াও আরও গ্রামের মানুষ, সাধারণ মানুষ, দুস্থ মানুষ, অনাথ মানুষ, তাদের আরও কত ভালো করা যায়, সুন্দর করা যায়, সেই দিকে সর্বক্ষণ কিন্তু মনোনিবেশ করেছেন। মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান চর্চা, শুধুমাত্র পাশ্চাত্য বা ইংরেজি ভাষায় নয়, মাতৃভাষায় কিভাবে পড়াশোনা করা যায় সেই দিকে তিনি অনবরত নজর রেখেছিলেন। এই যে আরজি কর যে মেডিকেল কলেজ, উনি মেডিকেল কলেজ ছিল নীলরতন, আর আমাদের আরজি কর যে মেডিকেল কলেজ, এটি প্রতিষ্ঠা করেছিল রাধা গোবিন্দ কর। আর নীলরতন সরকার কি করেছিল? মেডিকেল কলেজ। প্রশ্ন দেয়, আমরা যা পড়ছি এখন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের এটা অন্তর্গত। তারপর কি পড়ছে? কাদম্বিনী বসু বা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। কোথায় পড়াশোনা করেছিল একটু দেখিনি। তার বাবা কোথায় হেডমাস্টার ছিল? ভাগলপুর স্কুলে হেডমাস্টার ছিল। তিনি বালিগঞ্জের হিন্দু মহিলা বিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিলেন। দেখো, মানে তিনি ব্রাহ্ম ছিলেন, সামাজিকভাবে ব্রাহ্ম, আর ব্রাহ্মণ কিন্তু আলাদা। ব্রাহ্ম একটা বিশেষ ধর্ম। রামমোহন, কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুরদের প্রতিষ্ঠিত বলা চলে। এটা রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন। এরা মূর্তি পূজায় খুব একটা বিশ্বাস করতেন না। এই নারীদের পড়াশোনার কিন্তু কোনো অগ্রাধিকার সে সময় ছিল না, কিন্তু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, আনন্দমোহন বসু, দুর্গামোহন দাস, শিবনাথ শাস্ত্রী, এদের আন্দোলনের ফলে 1878 সালের থেকে নারীরা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করার দাবি মেনে নেয় এবং কাদম্বিনী বসু এবং চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হন। আর এই মেডিকেল কলেজে ভর্তির আগেই তিনি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন, কাদম্বিনী বসু। এই যে তিনি পড়াশুনো করতে শুরু করেছিলেন, তার যে পড়াশুনো যেটা করছেন সেটা এডুকেশনকে যেটা মানে প্রকাশিত হতো। স্নাতক হওয়ার পর চন্দ্রমুখী গেলেন এমএ পড়তে, কিন্তু সকলকে অবাক করে দিয়ে আমাদের কাদম্বিনী কি করলেন? ডাক্তারি পড়তে এলেন। সে সময় এটা চিন্তাই করা যায় না, একজন মেয়ে ডাক্তারি পড়াশুনো করতে এসেছেন। এবং তার পড়াশুনো, তার চলে আসা, তার এগিয়ে আসা, প্রায় মশাল হাতে যেন এগিয়ে যাচ্ছেন একজন মেয়ে, নতুন একটা দিক খুলে দিয়েছিল। মনে রাখবে, হ্যাঁ, মহিলা চিকিৎসক কাদম্বিনী বসু। আচ্ছা, তারপর আমরা বলছি মহেন্দ্রলাল সরকার। এটা কিন্তু সবটাই আমরা চিকিৎসার দিক থেকে যাচ্ছি, হ্যাঁ। একে এই শিবনাথ শাস্ত্রীর একটি বই আছে, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। সেই গ্রন্থে বলা হয়েছিল, বঙ্গদেশকে যত লোকচক্ষে উঁচু করিয়া তুলিয়াছেন এবং শিক্ষিত বাঙালিদিগের মনে মানুষত্বের আকাঙ্ক্ষা প্রদীপ্ত করিয়াছেন, তাহাদের মধ্যে এই মহেন্দ্র সরকার খুবই উল্লেখযোগ্য এবং অগ্রগণ্য একজন ব্যক্তি। তার জীবনে হেয়ার স্কুলে যখন তিনি পড়তেন, এই যে হেয়ার সাহেবের জীবনের যে আদর্শ, সেটা তাকে খুব গভীরভাবে এই মহেন্দ্রলাল সরকারকে উদ্দীপনা জাগিয়েছিল। রামকৃষ্ণদেবের সঙ্গে পরমহংসদেবের যখন ক্যান্সার হয়েছিল, তার চিকিৎসার জন্য কিন্তু সবাই এই মহেন্দ্রলাল সরকারের কাছাকাছি গিয়েছিল বা তার শরণাপন্ন হয়েছিল। এইগুলো হলো কি মোটামুটি চিকিৎসা বিজ্ঞানে যে মানুষজনেরা রয়েছেন তাদের একটা ভূমিকা। আমরা এই পয়েন্টটা একটু দেখবো। তা না হলো বনবিহারী মুখোপাধ্যায়, তোমরা জানলে অবাক হবে যে ভালো নাম, তোমরা নাম ভালো, মানে যে নামে তিনি সাহিত্য করেছেন তা হলো বনফুল। এই নাম বললে তোমরা বুঝতে পারবে। তিনি যেমন সাহিত্যে তার প্রাণ ঢেলে কাজ করেছেন, তেমনি ডাক্তার হিসেবেও তার খুব সুনাম ছিল। তিনি অগ্নিশ্বর বলে একটি উপন্যাস লেখে, অরবিন্দ মুখোপাধ্যায় তিনি পরে সিনেমাও করেছিলেন। তিনি দর্শনে, নক্ষত্রবিজ্ঞানে, পক্ষীতত্ত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখায় খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। এবং খেয়াল করলে দেখা যায় খেয়ালি মনে একজন মানুষ, সাহিত্যিক, তিনি আবার ডাক্তারও বটে। এরা প্রত্যেকেই মানুষের হয়ে কাজ করতে চেয়েছেন, কেমন। তারপর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি জামালপুরে জন্মগ্রহণ করেছিলেন।
গণিতে প্রথম শ্রেণীর অনার্স সহ বিএ পাস করেছিলেন, রসায়নে তারপর ভর্তি হয়েছিলেন। এর গুরুত্বপূর্ণ, ছোটবেলায় হয়তো পড়েওছো, এর গুরুত্বপূর্ণ সব থেকে কাজ যেটা মনে করা হয়, অনেক বই লিখেছিলেন, যে সার্জারি ও মেডিসিনে একটা নতুন নতুন একটা স্তর আবিষ্কার করেছিলেন। তিনি স্বর্ণপদকে ভূষিত হয়েছিলেন, কিন্তু তার প্রধান এবং প্রথম বলা চলে উল্লেখযোগ্য কাজ, যার জন্য উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে প্রায় প্রতিষ্ঠা দিয়েছিল, সেটা হলো কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিমাবাইন। এটা ছোটবেলাকে তোমরা অনেকে জানো। তাহলে এগুলো মোটামুটি তাদের সম্বন্ধে খুব প্রাথমিক কিছু তথ্য, যারা আমাদের বাংলায় বিজ্ঞান চর্চায়, চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য কাজ করেছিলেন তারা। বিধানচন্দ্র রায়ের কথা তোমরা জানো, চুনিলাল বসু রয়েছে, একজন হলো বিধানচন্দ্র রায়, পাটনায় জন্মগ্রহণ করেছিলেন। তাকে প্রায় ধন্বন্তরী ডাক্তার বলা হতো, কিংবদন্তির মতো তার কথা তাকে বলা হতো। তার এই বার্থোলোমিও কলেজের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে তিনি ছাত্রদের অধ্যয়নে দরজা খুলে দিয়েছিলেন। তিনি দেশে ফিরেছিলেন পড়াশোনার পর, বাইরে থেকে এসে তিনি মানুষের মনে আরও কি করে সাধারণ মানুষের হয়ে, বা যে সমস্ত মানুষ খুব রুগ্ন বিপন্ন আছে, তাদেরকে কতটা সম্ভব যথাযোগ্য আরোগ্যের দিকে নিয়ে যাওয়া যায় সঠিক চিকিৎসা মেনে এবং মানব দরদী হয়ে, তারা যাদের কথা পড়ছি তারা প্রত্যেকেই প্রায় তার এর এক একটা পথিকৃৎ বলা চলে। আচ্ছা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এও কিন্তু, এবার চিকিৎসা বিজ্ঞান থেকে আমরা সরে আসছি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলো গিয়ে সত্যজিৎ রায়ের দাদু এবং সুকুমার রায়ের বাবা। এরাও নিজেদের মতো করে যে ছাপাখানা, সেই ছাপাখানাতে মুদ্রণ শিল্পে কিভাবে নতুন নতুন উদ্ভাবনী শক্তি আনা যায়, কিভাবে নতুন নতুন রং, পেন্টিং, ব্লক তৈরি করে যে ছাপাই যে বাধাই যে তৈরি হয়, তাকে নতুনভাবে তৈরি করা যায়, তার প্রতিকৃত ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞান নয়, চিকিৎসা বিজ্ঞান থেকে আমরা সরে এলাম অন্য জায়গায়, এটা বিজ্ঞানের একটি শাখা। অসম্ভব সুন্দর ছবি আঁকতেন, টুনটুনির বইয়ে তিনি অলঙ্করণ করেছিলেন, তিনি সঙ্গীত রচনা করতে পারতেন, সুর সৃষ্টি করতে পারতেন দেশীয় পদ্ধতিতে, বাংলা ভাষায় কিভাবে নতুন নতুন ছাপাখানা, রং, প্রচ্ছদ আনা যায় সেসব চিন্তা করেছেন। তাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়েছে কে? সুকুমার রায়। ননসেন্স সাহিত্য তাকে অনেক সময় বলা হয়ে থাকে। তার পড়াশোনা ছিল রসায়ন ও পদার্থবিদ্যা নিয়ে। তিনি হাফটন মুদ্রণ প্রযুক্তির ওপর একটি কাজ করেছিলেন। দেয় এটা, হ্যাঁ, এই প্রশ্নটা দেয়। ব্রাহ্ম সমাজের অনেক কাজে তিনি যোগ দিয়েছিলেন, ননসেন্স ক্লাব গড়ে তুলেছিলেন, 32 ভাজা নামে একটা পত্রিকা তিনি করতেন। জগদীশচন্দ্র বসু, আচ্ছা এটা আমরা একটু যত্ন করে দেখবো, হ্যাঁ। পদার্থবিজ্ঞানে বিশেষ কৃতিত্ব দেখিয়ে বিএ পাশ করার পরে বিলেতে গিয়েছিলেন কি করতে? না, ডাক্তারি পড়তে। প্রাথমিক কতগুলো জায়গা আমরা কোথায় পড়াশোনা করেছিল, কি করেছিল একটু জানবো। তিনি প্রথম দিকে তিনি গবেষণা করতে চেষ্টা করেছিলেন যে তারের কোনো সাহায্য ছাড়া খবর বা কোনো একটা সংকেত কীভাবে পাঠানো যায়। দিনের পর দিন অক্লান্ত, তোমরা জানো একটা বিজ্ঞানের একটা গবেষণা কীরকম অক্লান্ত, প্রচণ্ড ভয়ঙ্কর একটা পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। তিনি একটা যন্ত্র তৈরি করতে চেয়েছিলেন যাতে ধরে রাখা যায় তার ছাড়া কোনো সংবাদ বা বেতার তরঙ্গ এক ঘর থেকে আরেক ঘরে কীভাবে পাঠানো সম্ভব হলো একদিন যন্ত্রের সাহায্যে। এই তরঙ্গ বিজ্ঞানের ভাষাকে বলা হয় বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তারই সাহায্যে তিনি এটা আবিষ্কার করেছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে এই জন্য ডক্টর অফ সায়েন্স উপাধি দিয়েছিল। এবং গাছের, উদ্ভিদের যে চেতনা আছে, যে অনুভূতি আছে, এইটা নিয়ে তিনি গবেষণা করতে থাকেন। সারা পৃথিবীকে দেখিয়ে দেন যে গাছেরও চেতনা আছে, তাদের কষ্ট হয়, যন্ত্রণা হয়। ব্রোমাইড নামে একরকমের বিষ লাগিয়ে তিনি প্রথমে উদ্ভিদকে যন্ত্রণায় কুঁকড়ে যায় এবং ধীরে ধীরে যেটা মরে যায়, এটা কিন্তু জগদীশ বোস প্রথম দেখিয়েছিল। তিনি বসুবিজ্ঞান মন্দির নামে একটা সংস্থা তৈরি করেন। তার বইয়ের নাম অব্যক্ত, প্রশ্ন দেয় এখান থেকে। তিনি পরীক্ষা নিরীক্ষার জন্য কেসমোগ্রাফ, স্মিগমোগ্রাফ, ফোটোমিটার, ফটোসিনথেসিস, বাবলার নামে কয়েকটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। দেখো, প্রথমে আমাদের জানতে হবে তিনি কোত্থেকে পড়াশোনা করেছিলেন এবং তার কাজের ক্ষেত্রটা, এটাকে নিয়ে লিখলেই এবং কোত্থেকে স্বীকৃতি পেয়েছিলেন এটা নিয়ে লিখলেই মোটামুটি ব্যাপারটা নেমে আসবে। প্রফুল্লচন্দ্র রায়, তিনি বিলেতে গিয়েছিলেন, পড়াশোনা করেছিলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। তিনি সবসময় দেশীয় পদ্ধতিতে কত সাধারণভাবে বেঁচে থাকা যায়, কত সামান্যে, এই কাজটা তৈরি করতেন। তার গবেষণা ক্ষেত্রটা কি দেখি। তিনি কলেজের, বিজ্ঞান কলেজে যোগ দেওয়ার আগে তিনি কলেজেরই দোতলায় দক্ষিণ পশ্চিমে একটি কোণের ঘরে থাকতেন। জীবনের শেষ দিন পর্যন্ত ওই ঘরে খুব সাধারণভাবে কাটিয়েছেন। তার কাছে সবসময় 8-10 জন ছাত্র গবেষণার কাজে নিযুক্ত থাকত। তার প্রথম মৌলিক গবেষণা খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত। তার যুগান্তকারী আবিষ্কার মার্কিউরাস নাইট্রাইট। পারদ সংক্রান্ত 11টি মিশ্র ধাতু তিনি আবিষ্কার করেছিলেন এবং একটা বিষয় তৈরি করেছিলেন।
তারই অর্থসহ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তিনি আমাদের জাতীয় শিক্ষা এবং দেশীয় পদ্ধতিতে বিজ্ঞান চর্চার জন্য খুবই প্রভূত পরিমাণে তিনি পরিশ্রম করেছিলেন। তারপর কে? মেঘনাদ সাহা। আইনস্টাইন একে একটা সম্মানজনক স্থান বলে এর অবস্থানকে মনে করতেন। কার মতো মানুষ? আইনস্টাইনের মতন একজন মানুষ। তিনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছিলেন, ঢাকা কলেজে পড়াশুনো করেছিলেন, প্রেসিডেন্সিতে পড়াশুনো করেছিলেন। এ দেখে নেবে কোথায় কোন পড়াশোনার ক্ষেত্রটা কী কী রয়েছে। তার প্রথম প্রবন্ধ অন ম্যাক্সওয়েল স্ট্রেসেস প্রকাশিত হয় কোথায়? ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। তিনি সূর্যের মণ্ডমণ্ডলে আয়করণ শিরোনামে প্রবন্ধ প্রকাশিত হয়, এবং এই যারা গবেষণা করে তাদের জার্নাল প্রকাশ করতে হয় সেই জায়গা। কিন্তু তিনি শুধু এমন একটা সময় আবিষ্কার করেন যখন কেবলমাত্র তথ্য সংগ্রহ করা ছাড়া কোনো অগ্রগতি ছিল জ্যোতির্বিজ্ঞানের, সেটাকে সাড়া ফেলে দিয়েছিল এই আয়নমণ্ডলের এই বিষয়টি জার্নাল ছাপা হওয়ার পর। তিনি খয়রা অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। দামোদর উপত্যকা সংস্কার, বন্যা প্রতিরোধ, নদী পরিকল্পনা প্রভৃতি বিষয়ে তিনি তার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছিলেন। বর্ষপঞ্জি সংস্কার তিনি করেছিলেন। তাকে লন্ডনে রয়্যাল সোসাইটি থেকে ফেলোশিপ প্রদান করেছিল। এতই তার গবেষণার বিস্তার এবং কাজ ছিল। তারপর মেঘনাদ সাহা। বারবার বলছি, যখনই বিজ্ঞান পড়বে, কোথা থেকে পড়াশোনা করেছে, কী তাদের কাজ এবং গবেষণার প্রকৃতি এবং কী সম্মান, এই একটা যদি আমরা ছাঁচে বা একটা জায়গায় সাজিয়ে নিতে পারি, তাহলেই মোটামুটি উত্তর বেরিয়ে আসবে। সত্যেন বসুর প্রথম যে প্রবন্ধ বেরিয়েছিল প্রাগসূত্র আলোকতত্ত্বের কোয়ান্টাম প্রকল্প নামে 4 পাতার একটা মৌলিক প্রবন্ধ সেখানে বেরিয়েছিল প্রথম। অষ্টাশি বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তরুণ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু যে তত্ত্ব কল্পনার গবেষণার বীজ বুনেছিল, সারণে আবিষ্কৃত কণাটি সেই গণনাই নীতি মেনে চলে। এই কারণে হিগস কণাটি সত্যেন্দ্রনাথ বসুর নাম, বসু অংশটি ধারণা করি বসু কণা বা বোসন কণা পদার্থবিজ্ঞানে 45 বছর ধরে পরিচিত একজন বিজ্ঞানীর নামে এটা চলছে। রবীন্দ্রনাথ তার লেখা একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় সত্যেন বসুকে উৎসর্গ করেছিল। প্রসন্নচন্দ্র মহলানবিশ প্রেসিডেন্সি থেকে পড়াশোনা করেছিলেন রাশি বিজ্ঞান নিয়ে। সে সময়ে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা গবেষণার কোনো সুযোগ ছিল না, কিন্তু তার মূলে এই যে এখন বিশ্বের একটা পরিসংখ্যানের ক্ষেত্রে ভারতীয়রা যে এগিয়ে গেছে অনেকটা, তার প্রধান মূলে যদি কেউ থেকে থাকেন তাকে বলা হয় তার নাম একমাত্র বলা চলে প্রসন্নচন্দ্র মহলানবিশ। তার রাশিবিজ্ঞানের ভিত্তিতে বায়ুমণ্ডল সম্পর্কে 2টো মৌলিক প্রবন্ধ জার্নালে প্রকাশিত হয়েছিল। তিনি ভারতীয় ছাত্ররা যাতে রাশিবিজ্ঞানে আরও ভালো করে পড়াশোনা করতে পারে তাই জন্য অনেক কাজ তিনি করেছিলেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন তিনি। নির্বিজ্ঞানে রাশিবিজ্ঞানে প্রয়োগ করে তিনি মহলানবিশ ডিস্টেন্স নামের এক নতুন তথ্য আবিষ্কার করেছিলেন। বিজ্ঞান পড়ার সময় খেয়াল রাখতে হবে তাদের আবিষ্কারের জায়গাটা, তাদের কাজের জায়গাটা, কি কাজ তারা করেছিলেন, তাহলেই অর্ধেক উত্তর নেমে আসবে। ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথের পরিবারেও দেখা যায় যে এমন কোনো তো শাখা বা সংস্কৃতির কোনো জায়গা নেই যেখানে এই ঠাকুর পরিবার কিছু করেননি। সেটা সব ক্ষেত্রে, সে নাচ গান, এমনকি খাওয়া দাওয়া, ঘর সাজানো, পোশাক, শিল্পের সৃষ্টির, কৃষ্টির সবকটা জায়গায় এরা বিভিন্নভাবে কাজ করেছে। ঠাকুর পরিবারের মধ্যেই বিজ্ঞান চর্চার চলটা ছিল। তার নিজেদের মতো করে বিজ্ঞান চর্চাকে আরো উন্নত করবার চেষ্টা করেছেন। সেটা একটু টেক্সট হিসেবে দেখে নেবে যে পরপর নামগুলো কীভাবে ক্রম অনুসারে আসছে। কয়েকজন বিখ্যাত মানুষের নাম এখানে, অনেক 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 মানুষের নাম দেওয়া আছে, কিন্তু কয়েকটা থেকে নিয়মিত প্রশ্ন হয়, যেমন নীলরতন সরকার, জগদীশচন্দ্র বসু, সত্যেন বসু, প্রসন্নচন্দ্র মহলানবিশ ইত্যাদি ইত্যাদি। সেগুলো দেখে নেবে। কি দেখতে বলেছি? তাদের কাজের প্রকৃতি, গবেষণার জায়গাটা, কোথা থেকে পড়াশোনা করেছেন, কি স্বীকৃতি পেয়েছেন, তাহলেই হয়ে যায়। আচ্ছা, গোপালচন্দ্র ভট্টাচার্য, এটা বোধহয় খুব ছোটোবেলায় আমাদের একটা অংশ পাঠ্য ছিল। ইনি বাংলাদেশের মানুষ ছিলেন, ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। হাতে লেখা একটা পত্রিকা শতদল নামে তিনি প্রকাশ করতেন। তিনি সবসময় ঘুরে ঘুরে ঝোপ জঙ্গল বিভিন্ন জায়গায় কীট পতঙ্গ, পিঁপড়ে, আরশোলা, টিকটিকি, গিরগিটি, এদের বেড়ে ওঠা, খাওয়া, জনন, মৃত্যু, এগুলো নজরে আনবার চেষ্টা করতেন। বাংলার কীট পতঙ্গ নামে একটি বই লিখেছিলেন। এই বইটির জন্য তিনি রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। বাংলার মাকড়সা, করে দেখো, আমরা এবং আণবিক বা মহাশূন্যের রহস্য, আচার্য জগদীশচন্দ্র বসু, এসব বই তিনি লিখেছেন। আরেকজনকে খুব গুরুত্বপূর্ণ মানুষ, চারুচন্দ্র ভট্টাচার্য। ইনি সহজ সরল ভাষায় বিজ্ঞান ভিত্তিক লেখা বা বইপত্র লিখেছিলেন।
তার বইগুলো কি? বিজ্ঞানের আবিষ্কারের কাহিনী, নব্যবিজ্ঞান, বাঙালির খাদ্য, বিশ্বের উপাদান, ইত্যাদি ইত্যাদি। তাহলে মোটামুটি তোমাদের বিজ্ঞান বলতে কি যা যা কয়েকটা নাম বলা হলো, সেই নামগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে, প্রতিনিয়তই দেখা যায়। সেই ধরনটা খুব ভালো করে যদি আমরা একটা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো বিজ্ঞান থেকে যা যা করতে হয় সেটা হলো তার পরিচয়, তিনি বেড়ে উঠছেন কোথায়, তার গবেষণার কাজটা কি নিয়ে কাজ করছেন, সংখ্যা বিজ্ঞান নিয়ে না রাশিবিজ্ঞান নিয়ে, নাকি চিকিৎসা বিজ্ঞান নিয়ে, নাকি কোনো তার কাজের ধরনটা কি, এবং স্বীকৃতি হিসেবে কি স্বীকৃতি তিনি পেয়েছেন। এবং দেখবে একটা কমন একটা ব্যাপার রয়েছে সকলের মধ্যেই, তার সবাই কিন্তু খুব মানব ধরকে ছিলেন, মানুষের হয়ে কাজ করতে চেয়েছিলেন। টেক্সট এবং সহায়িকা ফেলে এবং ক্লাসটা ফেলে যদি তোমার পরপর দেখে নাও বিগত সালের প্রশ্ন ফেলে, তাহলে আর উত্তর করার সমস্যা হবে না। আমরা এর আগে 3টে অধ্যায় পড়েছিলাম, এটা খুব রাফলি তোমাদের বলে দেওয়া হলো যে কিভাবে প্রশ্নের উত্তর করা যেতে পারে ঠিকঠাক করে নজর করলে। ওই 3টে ক্লাস খুব ভালো করবে সাহিত্য ইতিহাসের। এইটা পরীক্ষার আগে একবার তুই চোখ বুলিয়ে নেবে, তাহলেই উত্তর অনায়াসে করা যাবে এবং সময়টাকে একেবারে হারাবে না, যে সময়টা চলছে এখন। বারে বারে পুরোনো প্রশ্ন দেখো, নিজেদের প্রশ্ন করো, উত্তর করো, তাহলে পরীক্ষা ভালো হবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।